নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করলাম। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজ সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। আমি একটু আগে মাছের বাজার থেকে ফিরলাম, রাস্তায় জল জমেছে, মানে এখনও জল জমে, মানে এত রাস্তার নাকি উন্নতি হচ্ছে, এত কিছু হচ্ছে, তবুও জল জমাটা কিন্তু গেল না। আমাদের পাড়ায় জল জমে না ঈশ্বরের আশীর্বাদে, কিন্তু ওই ডাফরিন হসপিটালের ওদিকটা না জল জমেছে। তো ওই জল ঠেঙিয়ে এসে আবার চান করলাম, চুলটা এখনও ভেজা। তো যাই হোক, আজকে সোমবার, তো সোমবার বলেই আজকে আমি বাবার কথা, মানে মহাদেবের মাহাত্ম্য বা কৃপার কথাই তোমাদের কাছে বলতে চাই। তো এই ব্লগটা কিন্তু আজকে তোমরা পাবে না, আজকে তো সোমবার, পাবে না, হয়তো মঙ্গলবার বা বুধবার পাবে, কিন্তু আজকে সোমবার বলেই আমি এটা বলছি তোমাদেরকে। বেশ কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন বলতে মোটামুটি বছরে 2024-এর পুজোর, কালী পুজোর পরের কথা তোমাদের বলছি, তখন শীতকাল ছিল। তো বেশ কিছুদিন ধরে দেখছি একটি মহিলা, মাথার গন্ডগোল, পাগলি বলে, লোকে পাগলি বলেই ডাকে, সে এসে আমাদের বাড়ির সামনে প্রত্যেক দিন এই ধরো 10:30 11টার মধ্যে পোটলা পুটলি নিয়ে একটা নোংরা নাইটি পরে, কোনোদিন একটা নোংরা কামিজ পরে এসে বসছে, বেশ কিছুদিন ধরে বসছে এবং বসছিল, এখন সে নেই। তো আর আপন মনে কী সব বলে যাচ্ছে, এবং ওই যে অনলাইনে খাবার আসে না, যেরকম ওই প্লাস্টিকের যে মানে সাদা রঙের কৌটোগুলো, ওইগুলোতে কোত্থেকে বোধহয় নিয়ে আসে খাবার টাবার, ওইগুলো খাচ্ছে, মানে আর মাঝে মাঝে আবার ওই শুয়ে আবার ঘুমিয়েও পড়ে, এই রকম চলছে। এবং যতদূর আমি কান খাড়া করে শুনি, ওর কথাটা শুনি, ও কিন্তু বাঙাল ভাষা না, বাংলা ভাষাতে কথা বলছে, এবং কথাটা অনেকটা গ্রাম্য ভাষা। গিয়েছিলাম, চেয়েছি, মানে এরম ধরনের কথাগুলো, যেমন গ্রাম্য ভাষাগুলো আছে না, ওইরকম ধরনের কথাবার্তা বলে, যেমন পাড়াগ্রায় যেরকম কথা বলা হয় ওরকম ধরনের কথা। চুলগুলো একদম সেই ন্যাড়া হওয়ার পর যেমন বেরোয় না ছোট ছোট চুল, ওই রকম চুল বেরোনো, এবং সারা হাতে, মানে এখান থেকে এতটা এই প্লাস্টিকের চুড়ি, কাঁচের চুড়ি, স্টিলের চুড়ি, নানা রকমের আবর্জনা টাইপের চুড়ি, মানে যারা হয়তো ফেলে টেলে দিয়েছিল, ও মনে হয় কুড়িয়ে টুড়িয়ে নিয়ে এসছে এইরকম। সকাল থেকে এসে এখন আসতো 10:30 11টা আসতো, সর্বক্ষণ কাকে না কাকে দোষারোপ করে যেত। আমি না, যেহেতু মানে খুব গ্রাম্য ভাষাটা বুঝতে পারতাম না বলে আমি না ওই কান খাড়া করে শোনার চেষ্টা করতাম। তখন ও বলতো, এই তো আমার ননদ, এই তো আমার বর, আমার শাউরি, এরম ধরনের করে কথা বলতো, এবং তাদেরকে মানে তাদের উদ্দেশ্যে গালাগালও দিত। তো এইরকম চলছে, অনেকে বলছে এরকম রাস্তা আগলে বসে থাকে, গাড়ি যেতে অসুবিধে হচ্ছে, এরকম হচ্ছে, তখন ও আবার পোটলা পুটলি নিয়ে উঠে দাঁড়াতো, এবং কেউ যদি খুব খারাপভাবে, দেখো পাগলি হলেও তো তার মান সম্মান আছে, মানে ওইরকম মান সম্মান বলছি না, মানে ও বোঝে কোনটা খারাপভাবে কথা বলা, অনেকে আবার একটু খারাপভাবেই কথা বলতো আর কি। তো যতই হোক মাথার গন্ডগোল, তো একটু সহানুভূতি দেখানো উচিত ছিল আর কি। তো অনেকে না তেড়ে আসতো, মারবো, দাঁড়া তোকে ঘাট ধরে বার করে দিচ্ছি, অনেকে হয়তো মানে জামা ধরে টেনে বার করে, মানে গলি থেকে বার করে দেওয়ার চেষ্টাও করতো, এরম করতো। তখন ও না ওই একটা লাঠি নিয়ে বা ওই ইট নিয়ে এরম ছোড়াছুড়ি করতো। তার আগে একটা কথা বলতে আমি ভুলে গেছি, এই ঘটনাটা বলার আগে একটা ঘটনা বলি, সেটা আমি বলতে ভুলে গেছি, এই পরিপ্রেক্ষিতে, মানে একে নিয়ে। একদিন আমার মাঝরাত বলাটা ভুল, প্রায় 2টো 2:30 বাজে, আমার ঘুম ভেঙে গেলে কে যেন অনর্গল বিড়বিড় করে কী সব বলে যাচ্ছে। তখন এরকম আমি শুনছি, তো ঘুম ভেঙে গেছে, তো এপাশ ওপাশ করছি। তখন আর থাকতে না পেরে তখন আমার ঘরের, মানে আমার বেডরুমের জানলাটা খুলে, শাটারটা খুলে আমি দেখলাম এই পাগলিটাই সে রাত দুপুরে বসে বিড়বিড় করে কী সব বলছে, আর রাস্তা থেকে সব ওই ইট পাথর জোগাড় করে করে জড়ো করছে। কেন জড়ো করছে জানি না, সেটা বুঝলাম এই 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 ঘটনা সকালবেলা।
তার আগে ও কোথায় থাকতো জানি না, ওই রাত্রিরে দেখলাম, তার 2-3 দিন পরই আবার ওই সকালবেলা দেখতে শুরু করলাম আর কি। মানে সেই রাত্রিরে প্রায় 2-2-2:30টার সময় দেখলাম, তারপরে 2-3 দিন পর দেখছি সেই 10:30-11:30 আমাদের বাড়িতে আসছে। ওই ইটগুলো কেন জোগাড় করতো বলো তো? ওই যারা ওকে ওই খারাপ কথা বলতো, তাদের ওই ইট ছুঁড়ে ছুঁড়ে মারতো। এবার পাগলি তো কেউ, মানে মানে পুলিশে গিয়ে বলবো বা এই সব বলবো, সেইগুলো বলতো না আর কি। তো এরকম করে দিন যাচ্ছে। তো এই করতে করতে ফেব্রুয়ারি মাস পড়ে গেল, এবং ফেব্রুয়ারি মাসে শিবরাত্রি ছিল, মানে এটা 2025-এ চলে এসছে, মানে 2025-এ চলে এলাম। তো এই শিবরাত্রির দিন আমি কি আমাদের দুটো বাড়ি পেরিয়ে না একটা কমপ্লেক্স আছে, সেখানে না মানে বিল্ডিং কমপ্লেক্স, তো সেইখানে না একটা শিব মন্দির আছে। তো আমি প্রতি বছর সেখানে জল দিই, জবে থেকে এই বাড়িটি, মানে এই ফ্ল্যাট বাড়িটি হয়েছে। ফ্ল্যাট বাড়িটি হয়েছে প্রায় 15-16 বছর হয়ে গেল। তো আমি তারপর থেকে এখানেই জল দিই। আগে আমি ঠনটনিয়া কালীবাড়িতে জল দিতে যেতাম, ওখানেও শিব বাবার লিঙ্গ আছে। তো অত দূর না গিয়ে এইটা প্রতিষ্ঠিত হয়েছে এবং ব্রাহ্মণও পুজো করে যায়। কিন্তু এখানে তো আমি যখন যাই জল দিতে তখন ঠিক ব্রাহ্মণ থাকে না, নিজের পুজো নিজেকেই করতে হয়। যাই হোক, এখানে গিয়ে মানে আমার একটা মানসিক স্যাটিসফ্যাকশন হয়। তো আমি পুজো দিতে যাচ্ছি, সব সাজিয়ে গুজিয়ে ফুলের ডালা টালা যা যা হয়, মিষ্টি ডাব যা যা লাগে, দুধ, সব গুছিয়ে গাছিয়ে যাচ্ছি। তখন ওই পাগলিটা এসে গেছে। তো এসে ওইরকম বসে আছে একটা নোংরা চিট্টি জামা পরে। তো আমি যখন মানে সামনাসামনি তো কোনো দিন দেখিনি, তো সামনে যখন গেলাম একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম যে একটা ওই সাদা ওই কৌটো বার করে এই ছেঁড়া, মানে ওই পেটাই পরোটা ধরনের ওইরকম পরোটা সে খাচ্ছে, অল্প, হয়তো একটারও অর্ধেক পরোটা। আমার মনে হয় এখানে অনেক খাবার দোকান আছে না, হয়তো চায় গিয়ে তারা হয়তো খেতে দেয়, একটা পাগলি মানুষ, তাকে সবাই দেয় আর কি। তো আমি চলে গেলাম যথারীতি, গিয়ে তো বাবার মাথায় জল ঢাললাম। জল ঢেলে তো আমি আসছি, প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, তারপরে আসছি, দেখি ও বসে আছে। বসে বসে তখন আমার দিকে তাকিয়ে বলল, এবং শুদ্ধ বাংলা ভাষায়, মানে ওই গ্রাম্য ভাষা না, বাংলা ভাষায় বলল, বৌদি আমায় প্রসাদ দিলে না? তখন আমি বললাম, কি বলবো বলো, মানে পাগলি যেহেতু ভয়ও লাগছে একটু, মানে ইতস্তত করে বললাম যে তুমি প্রসাদ নেবে তো কোথায় নেবে? তখন আমার তো চরণামৃতও আছে আর সন্দেশ ফল এগুলো আছে, তুমি তাহলে কোথায় নেবে? তো বাবার মাথায় আমি যেমন 5 রকমের ফল দিয়েছিলাম, দিয়ে আর সব রেখে এলো, আপেলটা আমি নিয়ে এসেছিলাম বাড়িতে সবাইকে কেটে দেবো বলে, এবং সন্দেশ দিয়েছিলাম একটা বাবার ওখানে দিয়ে এসে, আর 4টে সন্দেশ আমি ফেরত এনেছিলাম, আর ঘটি করে চরণামৃত নিয়ে এসেছিলাম। তখন আমি বললাম, তুমি কিসে নেবে? হাত থেকে যদি পড়ে যায় চরণামৃতটা তো কিসে নেবে? তখন ও কী করলো, ওই সাদা কৌটো বার করলো, বললো মানে সাদা কৌটো বার করে বললে এতে তুমি দাও। তখন আমি বললাম, ওই কৌটোটার মধ্যে ওই পরোটা খেয়েছে বা কি খেয়েছে, তার মধ্যে তো ও যাওয়ার সময় আমি দেখে গেছি ওই মানে তরকারি এইগুলো লেগে আছে। তখন আমি বললাম, এটা তো তোমার ছোঁয়াছুঁয়ির ব্যাপার, এটা তো বাবার প্রসাদ, দেখো আমি দিলে পরে যেন একটা জিনিস মনে রাখবে, এটা তোমাদের উদ্দেশ্য আমি বলে রাখি, ধরো কেউ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হয়তো কিছু পুজো আচ্ছা করছে, তুমি হয়তো ইচ্ছাকৃত না হলেও, বা অনেকে বদমাইশি করে না, যে জায়গাটা নোংরা করে রাখি, ও তো আজকে পুজোর রান্না করবে বা করবে, জায়গাটাকে এঁটো করে রাখি। তো আমার গুরুদেব বলেন, এবং আরেকজনও বিখ্যাত মানুষের সান্নিধ্য আমি পেয়েছিলাম, বাবা বাসুদেব বাবা, যিনি বরানগরে একটি মন্দিরের মানে উনি হত্যাকর্তা বিধাতা ছিলেন, উনি ছিলেন সাক্ষাৎ ভগবানেরই রূপ। উনি এখন নেই, উনি দেহত্যাগ করেছেন 2014 কি 15 সালে। তো ওনার মুখ থেকেও শুনেছিলাম যে কেউ যদি তোমার সেই জায়গা যেখানে তুমি ঠাকুরের ব্যাপারে, মানে নয় রান্নায় ঠাকুরের ভোগ রান্না করবে বা ঠাকুরের কিছু টাকবে, সেই জায়গাটা যদি ইচ্ছাকৃতভাবে কেউ মানে ধরো অনিচ্ছাকৃতভাবে অনেকে যত জানে না করতেই পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি করে থাকে, তুমি যে ভাববে, যে তুমি মনে করবে যে এই ছোঁয়াছুঁইটা হয়ে গেল, হয়তো তুমি পরক্ষণে জানতে পারলে, হয়তো কিছু পড়ে আছে, পরে তুমি দেখতে পারলে, তখন হয়তো তোমার রান্না চাপানো হয়ে গেছে।
তুমি যখন দেখতে পারলে, তখন তোমার মনে একটা খুঁতখুত করবে না যে ইস আমার গ্যাসটা মুছলাম তবু দেখি তলায় একটা হয়তো পেঁয়াজের টুকরো পড়ে আছে, কেউ হয়তো ইচ্ছাকৃত তোমার গ্যাসটাকে নোংরা করেছে। তখন উনি বলতেন, মানে বাসুদেব বাবা বিশেষ করে বলতেন, এতে তোমার কিছু হবে না, কারণ তুমি তো জানো না, কিন্তু যে জেনে তোমার জায়গাটা নোংরা করে রেখেছে সে তার পাপ কিন্তু মানে মানে হাজার সহস্র বেশি হবে, তোমার কিন্তু হবে না, কারণ তুমি না জেনেই করেছো। এরকম বদমাইশ লোক তো সংসারে হয়, জানোই তো। তো যাই হোক, সেটা তো আমি করতে পারি না, তখন আমি একে বললাম, এই পাগলিটাকেই বলতে পারো বললাম, বলাটা ভুল, দেখো মাথার গণ্ডগোল তো হয়, তবু কি বলে, আমি তোমার নাম জানি না, তাই ওই পাগলি বলেই তাকে বলছি আর কি। তখন আমি বললাম তোমার কৌটোটা তো নোংরা, তো এর মধ্যে হয়তো ছোঁয়াছুঁই হয়েছে, তো তুমি বাবার প্রসাদটা আমি দেবো কি করে বলো। তখন পাগলিটা বলে দাঁড়াও, তো সামনে না আমাদের এগিয়ে গিয়ে ওই ফ্ল্যাট বাড়িটার সামনেই না ওই যে গঙ্গা জলের কল হয় না, ওইরকম কল আছে আমাদের। তো দৌড়ে গিয়ে না সেখানটা মানে জানেও বাবা, দৌড়ে গিয়ে সেটাকে ধুয়ে নিয়ে এসে বললো আমায় এবার পরিষ্কার হয়েছে তো। আমি হ্যাঁ এবার পরিষ্কার হয়েছে, দাও তোমার এই বাটিটাতে আমি চরণামৃত দিই, আর এটা তুমি খাও আগে। তো দেখলাম খেলো, মানে খুব ভক্তি ভরে চোখ বন্ধ করে খেলো। খেয়ে আমি একটা সন্দেশ দিলাম আর আপেলটা গোটাটাই ওকে দিয়ে দিলাম যে যাক খান। তো তখন আমি এসে ফিরে আসছি, তখন আমাকে ঘাড় ঘুরিয়ে বলল আমারও না একটা সংসার ছিল জানো, আমারও বর ছিল, আমার শাশুড়ি ছিল, আমার ননদ ছিল, আমার দেওর ছিল, আমার ছোট যা ছিল, আর সবচেয়ে বড় কথা জানো আমার একটা ছোট, আমার ঠিক এখন মনে পড়ছে না, আমার না মাথার গণ্ডগোল হয়েছিল জানো। তো আমার না ওই ছোট একটা না ছেলেও ছিল, তো ছাওয়াল বলছে ছেলেটাকে, ছাওয়াল ওই 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 ছিল। তো আমার না মাঝখানে না মাথার গণ্ডগোল হয়েছিল, কী কারণে হয়েছিল জানি না। আমার শাশুড়ি খুব আমাকে মানসিক কষ্ট দিত, এবার দিন দিন যদি তুমি মানসিকভাবে মানে কষ্ট পেতে থাকো তাহলে মাথার তো মনে হয় গণ্ডগোল হয়, ওই জন্যই হয়তো হয়েছে। তো হয়েছিল, তো আমি না তখন মানে কি হয়ে গেছিলো আমি জানি না। তো আমার স্বামী আমাকে আমাদের গ্রাম থেকে এসে বলেছিল যে এইখানে কোথায় একটা চিকিৎসা করবে শিয়ালদাতে। তো বললো আমাকে স্টেশন থেকে বার করে একটা জায়গায় বসিয়ে বললো তুমি এখানে বসো, আমি তোমার হসপিটালে নাম লিখিয়ে এসে তোমাকে নিয়ে যাব, কারণ ওখানে তো অনেক দেরি হবে, তাই তো আমি আর তুমি কিছু খেয়ে তোমাকে হসপিটালে দেখাবো। তো সেই যে গেল আমার স্বামী, আর ফিরে এলো না জানো। আমি সেদিন সারাদিন বসে থাকলাম, রাত হয়ে গেল বসে থাকলাম। তখন আমি বললাম তুমি ট্রেন ধরে তোমার গ্রামে ফিরে গেলেন না কেন? বলে আমি তো, আমার কাছে প্রথম কথা পয়সা নেই, আর দ্বিতীয় কথা আমার ওই মানসিক রোগের জন্য আমি তো আমার গ্রামের নাম ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই। আমার অনেক পরে এখন মনে পড়ছে একটু একটু যে আমার এই ভরা সংসার ছিল, কিন্তু আমার গ্রামের নাম কি, আমি কোর্ট থেকে আসছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। তবে একটা জিনিস তোমাকে দেখে আজকে আমার মনে পড়ে গেল, আমি না শিবরাত্রি করতাম, এই তোমার মতন পায়ে আলতা পরে শাড়ি পরে আমি শিবরাত্রি করতাম জানো। তো এই কথা, এইটা তোমাকে দেখে আমার মনে পড়ে গেল। তো তুমি মনে করার চেষ্টা করো বলে, চেষ্টা তো করি জানো। আর তুমি যদি মনে করতে পারো তোমাকে আমি কিছু পয়সা দেবো, তুমি তাহলে ট্রেনে করে ফিরে যাবে। বলে কত বছর যে আমি এইরকম ঘুরে পাচ্ছি, তোমাদের পাড়ায় তো আমি পরে এসেছি, আমি এখানে না অনেক পাড়াতে ঘুরে বেরিয়েছি, কয়েকদিন থাকার পর লোকে আমাকে তাড়িয়ে দেয়, ঘাট ধরে তাড়িয়ে দেয়। তো ঘুরে ঘুরে আমি এখানে এসেছি, জানি এখানেও আমার আর বেশি দিন বাস নেই, হয়তো এখানে অনেকেই আমার উপর রাগারাগি করে। তো আমি বললাম তুমি মনে করো, যদি মনে করো তাহলে আমি তোমাকে পাঠিয়ে দেবো। তো এই বলে আমাকেও তো বাড়ি আসতে হবে, আর কত কথা শুনবো বলো, চলে এলাম। জানো পরের দিন পাগলিটা আর এলো না। পরে শুনলাম নাকি আমাদের বাজারে একটা মা কালীর মন্দির আছে, আর মা কালীর সঙ্গে শিবও আছে, বাবাও আছেন, সেই মন্দিরের চাতালটা নাকি ও রাত্রিবেলা শুতো। তো পরের দিন ও এলো না, রোজ আসে তো, তো আগের দিন ওর সঙ্গে কথা হয়েছে, তো প্রায় 11:30 12টা বেজে গেল, সে কিন্তু এলো না। তারপরে শুনলাম আমাদের পাড়ার একজনের কাছ থেকে শুনলাম পাগলিটি ওরকম চাতালে ওই বাবা মানে মন্দিরের চাতালে শুয়ে থাকতো, তো ও নাকি ওই সেই রাত্রে বা ভোরবেলা জানি না সে মারা গেছে। সকালবেলা সে ওরকম শুয়েছিল,
তখন লোকে ধরাধরি করে এই নীলরতন হসপিটালে নাকি নিয়ে গেছিলো, আমাদের পাড়ার একটি ছেলের কাছ থেকে জানতে পারলাম। ধরাধরি করে নিয়ে গেছিলো এবং সেখানে গিয়ে শোনা গেল সে মৃত। কিন্তু এইটা হওয়াতে আমার মনের ভেতর একটা তোলপাড় হতে লাগলো, কারণ আমি আমার নিজেকে দোষারোপ করতে লাগলাম যে আমি আগের দিন ওকে ফল মিষ্টি মানে প্রসাদ এবং চরণামৃত দিলাম, তার ফলে এই জিনিসটা হলো। মানে এটা দেখো যে কাউরই হবে যে আমার হাতের প্রসাদটাকে বউটা বলতে পারো, বলবো আমি, সে চলে গেল। এটা না আমার সারা দিন আমার মনে না কুড়ে কুড়ে খেয়েছিল এবং আমার খুব দুঃখ হয়েছে সেদিনকে। আমি ভালো করে আমার খাওয়া দাওয়াও করতে পারিনি এবং বাড়িতে আমার স্বামী আসার পর আমি তাকে এই কথাগুলো বললাম, বলে না ওর যাওয়ার ছিল গেছে। তো আমি থাকতে না পেরে আমার গুরুদেবের বাড়িতে আমি গেলাম এবং আমার দু চোখ দিয়ে জল পড়ছিল। তখন আমি যখন গুরুদেবকে আমি বললাম যে এই ব্যাপার, তখন গুরুদেব বলে তুমি দুঃখ পাচ্ছ কেন, কষ্ট পাচ্ছ কেন? তো বাবার চরণামৃত খেয়ে তো ওর এই অভিশপ্ত জীবন থেকে ও মুক্তি পেয়ে গেল। দেখো ও শ্বশুরবাড়ি কোথায় ও জানে না, এবং মনে মানে জানে না মানে ওর মনে পড়ছে না। ও ফিরে গেলেও তারা নেবে কিনা জানে না। ও কত বছর এখানে আছে তাও কেউ জানে না। তার বর হয়তো আবার বিয়ে থা করেছে এবং অবশ্যই করেছে, আমার গুরুদেব বলল করেছে। ওর তো সেখানে গিয়ে স্থান হবে না, তার ফলে তো ও আরও দুঃখ পাবে। এবং তোমার হাত দিয়ে বাবা ওই চরণামৃতটা পাঠিয়ে দিয়েছে, তুমি ওর মাধ্যম। বাবাই ওই পূর্ণ দিনে বা শিবরাত্রির মতন একটি পূর্ণ দিনে, এবং রাত্রেই বলবো, সেদিন তো সে ছিলই, তারপরে সে বাড়ি গেল, রাত্রেই মনে হয় সে চলে গেছে। রাত্রি কথাটা তো ওই জন্য সেই দিনে সেই পূর্ণ রাতে সে চলে গেল, সে বাবার পায়ে ঠাঁই পেল এবং তুমি তাকে তার এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করলে। তাই জন্য চোখের জলও ফেলো না এবং এতে তোমার পূর্ণতা তুমি লাভ করলে। এই জন্য তুমি দুঃখ করো না, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। এবং তখন আমি হাসি মুখে, হয়তো আমি তো জীবনে কারোর জন্য সেরকম কিছু করতে পারিনি, হয়তো এই গুরুদেবের কথা শুনে মনে হলো হয়তো এইটুকুনি হয়তো আমি করতে পেরেছি কারোর জন্য, এতেই আমি খুশি হলাম। কেমন লাগলো এই আমার জীবনের এই সত্যি ঘটনা, এই বছরই এই শিবরাত্রির দিনের এই ঘটনাটা ঘটেছে। এবং শিবরাত্রির দিন রাতে এই মহিলা, এই যার জীবনে কোনো গতি নেই, তিন কুলে কেউ তাকে নেবার নেই, এই রাস্তা ও রাস্তা ঘুরেই সে জীবন কাটাবে, সে মুক্ত পেল। এবং আমি এখনও বিশ্বাস করি যে বাবা তো এসে তাকে মুক্তি দিতে, মানে সে সশরীরে এসে তো তাকে দিতে পারলো না, সে যাবার সময় সে বাবার প্রসাদটা খেয়ে চলে গেল। কারণ এককালে সে আমাকে বলল আমি এককালে শিবরাত্রি করতাম, হয়তো সে ভক্তি সহকারে করত শিবরাত্রি, তাই জন্য সে হয়তো এই বাবার দিনেই মুক্ত পেল। তো কেমন লাগলো আমার এই উপস্থাপনা এবং আমার সত্যি এই গল্পটি। এবং আজকে বাবার দিনে আমি কখনো মিথ্যাচার করব না এবং আমি করিও না, কারণ আমি আমার ভোলানাথ, আমার পরম গুরুর নাম প্রত্যেক দিন বলে আমি ব্লগ শুরু করি। তোমাদের যদি ভালো লাগে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, প্লিজ আমি রিকোয়েস্ট করছি। কেমন? তোমরা প্রত্যেকে ভালো থেকো। বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।